প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল। হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি কার্যকর, জানালেন ট্রাম্প। গাজায় নতুন করে হামলায় আরও 61 ফিলিস্তিনির মৃত্যু। ইসরায়েলে আটক থাকা অবস্থায় ফ্লোটিরার অধিকার কর্মী থুনবার্গকে নির্যাতনের অভিযোগ। দেয়া হয়নি পর্যাপ্ত খাবার। গাজা অভিমুখে রওনা দিয়েছে আরও 2টি ত্রাণের জাহাজ। আসাদ সরকারের পতনের 10 মাস পর সিরিয়ায় পার্লামেন্ট নির্বাচন চলছে। ভোট গ্রহণ, নিরাপত্তা ও প্রশাসনিক জটিলতায় 3টি প্রদেশে স্থগিত ভোট। এবং নেপালের পূর্বাঞ্চলে ভূমিধসে 48 জনের প্রাণহানি। ভারতের দার্জিলিংয়ে 17 জনের মৃত্যু। নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান। চীনে টাইফুন ম্যাতমোর আঘাত। প্রথম ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহারে ইসরায়েল রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যমে তিনি বলেন, হামাস নিশ্চিত করলে যুদ্ধবিরতি কার্যকর হবে। আগামী কয়েকদিনের মধ্যে ইসরায়েলি জিম্মি মুক্তির ঘোষণা হবে বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তিনি দাবি করেন, ট্রাম্পের দেয়া শর্ত মেনে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই হামাসের। এদিকে গাজায় এখনও থামেনি ইসরায়েলি হত্যাযজ্ঞ। উপত্যকাটিতে একদিনে নিহত হয়েছেন 61 ফিলিস্তিনি। মার্কিন প্রেসিডেন্টের দেয়া 20 দফা প্রস্তাবের কিছু অংশ মেনে নেয়ার ঘোষণা দিয়েছে হামাস। স্বাধীনতাকামী সংগঠনটির এমন ঘোষণার পর গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে নতুন আরেক অগ্রগতির কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান, উপত্যকাটি থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির অংশ হিসেবে হোয়াইট হাউস গেল সোমবার একটি মানচিত্র প্রকাশ করেছিল, যেখানে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের বিভিন্ন সীমারেখা দেখানো হয়। ট্রাম্প জানান, এই সীমারেখার মধ্যেই ইসরায়েল প্রাথমিক সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে। হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। তাড়াতাড়ি পদক্ষেপ না নিলে সব চুক্তি বাতিল হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। খুব শিগগিরই গাজায় আটক জিম্মিদের মুক্তির ঘোষণা দিতে পারবেন এমন আশা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেন, কূটনৈতিক ও সামরিক চাপে ট্রাম্পের প্রস্তাব মেনে নেওয়া ছাড়া হামাসের কাছে অন্য কোনো বিকল্প নেই। দ্রুতই উপত্যকাটি থেকে হামাসের শাসনের সমাপ্তি ঘটানো হবে বলে দাবি করেন তিনি। নেতানিয়াহু হামাসকে নিরস্ত্র করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মিশরে ইসরায়েল ও হামাসের বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় থাকবে বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি বাস্তবায়ন। মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনারও বৈঠকে অংশ নেবেন। তবে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের হামলা ও হত্যাযজ্ঞ এখনও চলছে। স্বাধীনতাকামী সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এবং 2 বছরের এই হত্যাযজ্ঞ ও অবরোধ অবিলম্বে বন্ধ করার অনুরোধ করেছে। এর মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে নিহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। উপত্যকাটির বেসামরিক এলাকা ও শরণার্থী শিবিরগুলোতে একদিনেই 93টি বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। গাজা যুদ্ধ নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 20 দফা প্রস্তাবের কয়েকটা বিষয়ে একমত নয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজার অন্তর্বর্তী সরকার পরিচালনায় ট্রাম্পের নেতৃত্ব নয়, বরং আরব ও মুসলিম বিশ্বের সমর্থনে ফিলিস্তিনিদের হাতে উপত্যকার শাসনভার চায় হামাস। যুক্ত থাকতে চায় নিজেরাও। গাজা যুদ্ধের 2 বছর পূর্ণ হবে আগামী 7 অক্টোবর। ইসরায়েলি হামলায় এরই মধ্যে উপত্যকাটির অন্তত 90% ঘরবাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বহুদিনের চেষ্টার পর এ যুদ্ধ বন্ধের কার্যকর অগ্রগতিও হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া 20 দফা প্রস্তাবের বেশ কয়েকটির বিষয়ে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে কয়েকটি দফা নিয়ে নিজেদের সুস্পষ্ট অবস্থান জানায়নি সংগঠনটি। গাজার অন্তর্বর্তী সরকার পরিচালনায় ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্বে নয়, বরং আরব ও মুসলিম দেশের সমর্থনে ফিলিস্তিনিদের হাতে গাজার শাসনভার হস্তান্তর করার বিষয়ে সম্মতির শর্ত দিয়েছে সংগঠনটি। নিজেদের ফিলিস্তিনের অংশ দাবি করে গাজার সব ধরনের দায়িত্ব পালনে যুক্ত থাকার কথাও জানিয়েছে হামাস। ট্রাম্পের প্রস্তাবের মধ্যে একটিতে বলা হয়েছে, ইসরায়েল চুক্তি মেনে নিলে 72 ঘন্টার মধ্যে আটক জিম্মিদের ফেরত পাঠাবে হামাস। এর বিপরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 250 বন্দির পাশাপাশি আটক 1700 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। মুক্তি পাওয়া একজন ইসরায়েলির বিপরীতে 15 ফিলিস্তিনির মরদেহ ফেরত দেয়া হবে বলেও উল্লেখ রয়েছে। হামাসের কাছে এখনও 48 জিম্মি আটক রয়েছে বলে দাবি ইসরায়েলের, যার মধ্যে জীবিত রয়েছে 20 জন। ট্রাম্পের গাজা যুদ্ধ বন্ধ ও উপত্যকা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাবেও একমত হয়েছে হামাস। তবে কয়টি ধাপে ইসরায়েল সেনা প্রত্যাহার করবে তা নিয়ে কোনো মন্তব্য করেনি সংগঠনটি। এদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব প্রত্যাখ্যান করেছে তারা।
ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি বন্দী মুক্তির পর তাদের পাঠাতে একটি নির্ধারিত সীমানা খুলে দেওয়ার কথাও উল্লেখ আছে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবে। গাজা পুনর্গঠন, দ্রুত খাদ্যপণ্য, ওষুধসহ বিভিন্ন ধরনের ত্রাণ পাঠানোর কথাও প্রস্তাবে বলা হয়েছে। ট্রাম্পের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে হামাস। ইউক্রেনের সুমি অঞ্চলে যাত্রীবাহী ট্রেনের রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 30 জন। জবাবে রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের কিরুশি তেল শোধনাগারে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এদিকে রাশিয়ার ড্রোন হুমকি মোকাবিলায় ইউরোপের স্বরাষ্ট্রমন্ত্রীদের জার্মানিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এর মধ্যে ইউক্রেনের গোয়েন্দারা দাবি করেছেন রাশিয়ার সেনাবাহিনীকে স্যাটেলাইট চিত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহের মাধ্যমে ইউক্রেনের হামলার নির্ভুলতা বাড়াতে সহযোগিতা করছে চীন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাটিকে বেসামরিক যোগাযোগ ব্যবস্থায় আতঙ্ক ছড়ানোর কৌশল বলে অভিযোগ করেছেন। তিনি জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া প্রায় প্রতিদিনই রেলওয়ে ও বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যা ইউক্রেনের শীতকালীন জ্বালানি প্রস্তুতি ব্যাহত করতে পারে। এর মধ্যেই রাশিয়ার জ্বালানি শিল্পে পাল্টা আঘাত বাড়িয়েছে ইউক্রেন। লেনিনগ্রাদ অঞ্চলের কিরিশি তেল শোধনা করে ইউক্রেনীয় ড্রোন হামলায় শনিবার ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। 1,84,00,000 টন বার্ষিক সক্ষমতার এই তেল শোধনাগারটি রুশ জ্বালানি সরবরাহে বড় ভূমিকা রাখে। এ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র ও শহরগুলোতে রুশ হামলার প্রতিশোধ বলে দাবি করেছে কিয়েভ। ইউরোপীয় আকাশসীমায় রুশ ড্রোন প্রবেশ ও বিমানবন্দর অচল হয়ে পড়ার ঘটনাগুলো নতুন নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ড ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ড্রোন প্রতিরক্ষা বিষয়ক একটি জরুরি বৈঠক করেন। ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী সেরহি কিসলিৎসিয়া দাবি করেন, রাশিয়া এখন কেবল ইউক্রেনের সঙ্গেই নয়, ইউরোপের সঙ্গেও যুদ্ধে জড়িয়ে গেছে। এদিকে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা দাবি করেছে রাশিয়াকে লক্ষ্য ভেদে সাহায্য করছে চীন। স্যাটেলাইট চিত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহের মাধ্যমে রুশ ক্ষেপণাস্ত্র হামলা নির্ভুলতা বাড়াতে সহযোগিতা করছে বেইজিং। ব্যাপক সহিংসতা আর তীব্র ক্ষোভের আগুনে জ্বলছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর। বিক্ষোভে উত্তাল রাজ্যটি। বিদ্যুৎ বিল, মূল্যবৃদ্ধি আর বৈষম্যের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন এখন রূপ নিয়েছে সরকার বিরোধী ক্ষোভে। 4 দিনে নিহত হয়েছে অন্তত 8 জন। বিক্ষোভকারীদের অভিযোগ, কাশ্মীরের সম্পদ লুটে নিচ্ছে ক্ষমতাসীনরা। পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় হলো এরই মধ্যে মন্তব্য করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পাকিস্তানকে মানবাধিকার লঙ্ঘনের দায় নিতে হবে। তবে বিক্ষোভকারীরা সাফ জানিয়ে দিয়েছে, তারা কারো বিরুদ্ধে নয়, চায় শুধু ন্যায্য হিস্সা। চিরশত্রু ভারত কি পাকিস্তানের এই বিক্ষোভ থেকে কোনো সুবিধা নিতে চায়? এমন প্রশ্ন উঠেছে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। সহিংস বিক্ষোভের জেরে কার্যত অচল হয়ে পড়েছে আজাদ কাশ্মীর। প্রবল অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চলটির 40 লাখেরও বেশি মানুষ। গত 29 সেপ্টেম্বর জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি JAAC এর নেতা শওকত নওয়াজ মীরের নেতৃত্বে রাস্তায় নামে স্থানীয় জনগণ। বন্ধ হয়ে যায় দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত ও গণপরিবহন। পুরো মুজাফফরাবাদ পরিণত হয় নিস্তব্ধ এক শহরে। কিন্তু কিভাবে সূত্রপাত হলো তীব্র বিক্ষোভের? এর পেছনে মূল কারণ কি? পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৈষম্য, মূল্যবৃদ্ধি এবং রাজনীতিবিদ, আমলা ও সামরিক কর্মকর্তাদের মতো বিশেষ সুবিধাপ্রাপ্তদের বেনিফিট বন্ধের দাবিতে শুরু হয় এই আন্দোলন। বিক্ষোভ দমনে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয় সরকার। তবে এই সংকটের মূল সূত্রপাত 2023 সালের মে মাসে। বিদ্যুৎ বিল বৃদ্ধি ও গমের ঘাটতির কারণে তখন রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ। এরপর থেকে আন্দোলনে নেতৃত্ব দানকারী সংগঠন জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি পরিণত হয় প্রতিরোধের শক্তিতে। 2024 সালের মে মাসে আন্দোলন রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। চলতি বছরের আগস্টে নতুন করে আন্দোলনের ঘোষণা দেয় JAAC।